আজকে আমরা পারমাণবিক নিউক্লিয়াসে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করতে চলেছি। তো আগের দিন আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি। বিভিন্ন আলফা বিটা গামা রশ্মি তাদের প্রকৃতি কেমন হয়, আলফা বিটা বেরোলে গামা বেরোলে কি পরিবর্তন হয় সেগুলো তোমরা জেনেছো। তেজস্ক্রিয়তা কাকে বলে এগুলো আলোচনা করা হয়েছে। তো আজকে আমাদের এই চ্যাপ্টারে যে অবশিষ্ট অংশ বাকি আছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হবে এবং আজকেই আমাদের আলোচনা এই চ্যাপ্টারে শেষ হয়ে যাবে। তো দেখা যাক, প্রথম আমরা চলে আসি। ফার্স্ট আমরা কতগুলো ডেফিনেশন দিয়ে আজকে শুরু করব। ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। কোন পরমাণু বা নিউক্লিয়াসের শক্তি নির্ণয় করার জন্য একটা একক, এটা শক্তির একটা একক। এটা কি ইলেকট্রন ভোল্ট কাকে বলে? 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে একটি ইলেকট্রনকে পাঠানো হলে এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রনকে পাঠানো হলে তার গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকেই বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট বা 1 ইভি। তাহলে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে যে পরিমাণ শক্তি বৃদ্ধি পায় ইলেকট্রনটার বা হ্রাস পায়, তো জানো আমরা শক্তি মানে জানি ই বা কার্য, শক্তি মানে কার্য সমান ইভি, কিউভি, ডব্লিউ সমান কিউভি। তোমরা প্রবাহ তত্ত্বে পড়েছো। একটা ইলেকট্রনের ক্ষেত্রে আধানের মান কত? একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। কত ভোল্টে পাঠাবো? ইনটু 1। তাহলে এটাই হয়ে গেল। তাহলে কুলম্ব ইনটু ভোল্ট, এটা হলো কুলম্বে, এটা ভোল্টে, গুণ করলে হয় জুল। তার মানে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত হলো? 1.6 × 10⁻⁹ জুল। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক, খুব কাজের সম্পর্ক। উচ্চ গতিশক্তি সম্পন্ন বল যদি বলি আমরা, কোন একটা কণাকে পাঠানো হলো, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, মানে তার ক্ষেত্রে শক্তিটা হবে মেগা ইলেকট্রন ভোল্টে, এমইভি। তো এমইভি তো ইলেকট্রন প্রোটনের গতিশক্তি বা প্রকাশ করার ক্ষেত্রে এই ভাগটা খুব গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি আমরা নেক্সট, আমাদের কতগুলো বিষয় সাথে নিতে হবে। পারমাণবিক ভর একক খুব গুরুত্বপূর্ণ টপিক। শর্ট ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা শুধু ইউনিট। পারমাণবিক ভর একককে এমইউ বা শুধু ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এক পারমাণবিক ভর একক মানে কি? কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু
কার্বন বারো আইসোটোপে একটি পরমাণুর ভরের 1/12 অংশকে বলা হয় এক পারমাণবিক ভর একক। তো এক পারমাণবিক ভর একক মানে কি, একটা কার্বন 12 আইসোটোপের পরমাণুর একটা পরমাণুর যত ভর, সেই একটা পরমাণুর ভরের 1/12 অংশ সমান যত ভর হবে সেটাই হলো এক পারমাণবিক ভর একক বা 1 AMU। তো কার্বন 12 মানে কি, কার্বন C12 মানে এখান থেকে বুঝতে পারছি 12 গ্রাম C পরমাণু সমান N এর সংখ্যক, N মানে অ্যাভোগাড্রো সংখ্যা, N এর সংখ্যক C পরমাণু। কারণ পারমাণবিক গুরুত্ব 12, তার মানে 12 গ্রামে কতগুলো আমার পরমাণু আছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর 12। অতএব N এর সংখ্যক উল্টো করে লিখলে C পরমাণুর ভর সমান 12 গ্রাম। অ্যাভোগাড্রো সংখ্যক C পরমাণুর ভর সমান 12 গ্রাম। তাহলে দেখো একটার ভর কত হবে, একটার ভরের 1/12। অতএব এখানে লিখছি একটি C পরমাণু ভর সমান 12/এত গ্রাম। অ্যাভোগাড্রো সংখ্যকের ভর 12, তাহলে একটা কত হবে 12/n। অতএব 1 AMU সমান 12/অ্যাভোগাড্রো, একটার ভরের 1/12 ইনটু 1/12, তার মানে সমান 1/NA গ্রাম। 1/6.022 ইনটু 10⁻23 গ্রাম। এটাকে হিসাব করলে আসবে 1.66 ইনটু 10⁻⁻24 গ্রাম। তাহলে 1 AMU সমান কত গ্রাম আমরা পেয়ে গেছি, কেজিতে করলে 1.66 10⁻⁻27 কেজি। তোমরা অন্তত সম্পর্কটা মনে রাখবে, খুব কাজে লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের AMU এবং গ্রাম এবং কেজির সম্পর্ক তোমাদের সামনে দেখানো হলো। এরপর চলে আসি ভর ও শক্তির তুল্যতা। ভর ও শক্তির, যেটা আমরা রাসায়নিক গণনায় একটু বলেছি তুল্যতা। আইনস্টাইনের মাস এনার্জি রিলেশন অনুসারে কোনো বস্তু থেকে যদি কিছু পরিমাণ ভর কমে যায় তাহলে তার কিছু পরিমাণ শক্তিও কমে যাবে। ডেল্টা ই পরিমাণ যদি শক্তি হ্রাস পায় তার মানে বুঝবো সেখানে ডেল্টা এম পরিমাণ, ডেল্টা এম না, শুধু এম পরিমাণ, ডেল্টা এটা হলো শক্তি, এমটাকে বলা হচ্ছে সমতুল্য ভর। এম পরিমাণ ভর থেকে কত শক্তি পাবো, mc² পরিমাণ শক্তি পাবো। এটাকে বলা হচ্ছে ভর শক্তির তুল্যতা। সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এটাই হচ্ছে আইনস্টাইনের মাস এনার্জি রিলেশন। এটা আমাদের খুব কাজে লাগে, কারণ এই বিষয়গুলো কাজে লাগিয়ে আমরা পরবর্তী টপিক চলে যাব, ভর ত্রুটি, বন্ধন শক্তি, নিউক্লিয় বন্ধন শক্তি, সেগুলো আমাদের শিখতে হবে। তো কিছু পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়
আবার কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিলেশনটা কি, ডেল্টা এ এনার্জি সমান মাস ইনটু সি স্কয়ার, এটা আমরা সবাই জানি। তো এই যে বিষয়গুলো আমরা শিখলাম, তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা যদি বার করতে চাই 1 mu এর সমতুল্য শক্তি কত, এটা যদি আমাদের জানতে ইচ্ছা করে, যদি m থেকে শক্তি পাই mc স্কয়ার, তাহলে 1 mu থেকে কত শক্তি পাবো, এটা যদি আমাদের প্রশ্ন করে 1 mu এ কত শক্তি পাওয়া যেতে পারে, তাহলে আমাদের উপায় কি, E সমান সমতুল্য শক্তিকে বললাম E, 1 mu এর শক্তি ভর কত 1.66 10 to the power minus 27 তাহলে কেজিতে বললাম। C কত 3 into 10 to the power 8, এটাকে আরো ছোট করে সঠিকভাবে লেখা যায় 2.99 দিয়ে লেখা যায়। তাহলে এটা হলো দেখো কেজি ইনটু মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, মানে এসআই তে শক্তির একক হচ্ছে জুল, তাহলে এটা হলো জুলে। জুল থেকে যদি আমরা ইভিতে চলে যাই, 1 জুল সমান 1 ইভি সমান কত জুল আমরা জানি, সেখান থেকে এটা করলে প্রায় চলে আসে 900, মানটা মনে রাখবো 931.2 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। মানটা জানার জন্য বললাম, এটা মানটা মনে রাখবো, বা 931টাই মনে রাখবো, 0.2 মনে রাখা দরকার, কিন্তু বড় মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা মানে 10 টু দি পাওয়ার -6। তাহলে 1 mu থেকে কত শক্তি আমরা পেতে পারি, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের মনে রাখতে হবে, কনভার্সন দরকার নেই ক্লাস 10 এর সিলেবাসে, কিন্তু 1 mu থেকে কত শক্তি পাওয়া যায় সেটা যেন প্রত্যেকের তোমরা মনে রাখার চেষ্টা করবে। 1 mu সমান কত গ্রাম বা কত কেজি, 1 mu সমান কত শক্তি, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে, আমরা করবো এক্ষুনি। এরপর চলে আসি আমাদের পরবর্তী আলোচনা, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এন্ড মাস ডিফেক্ট, নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভর ত্রুটি। ভর ত্রুটি ও নিউক্লিয় বন্ধন খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এটা খুব ভালো করে তোমরা সবাই, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কি করবে, তোমাদের যে বই আছে সেখান থেকে ভালো করে জিনিসটা দেখে নেবে, এটা যেন মনে রাখবে, ঠিক আছে? ভর ত্রুটি আর নিউক্লিয় বন্ধন শক্তি। ধরো যখন কোনো একটা নিউক্লিয়াস তৈরি হয়, একটু ছোট করে বলে নিয়ে আগে, যখন কোনো একটা নিউক্লিয়াস তৈরি হয় তখন নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন নিউট্রন গুলো থাকে। তো দেখা যায় কি, প্রোটন নিউট্রন ধরে কোনো একটা পরমাণু আছে, তার মধ্যে বললাম x খানা প্রোটন আছে আর y খানা নিউট্রন আছে। তো তারা জুড়ে গিয়ে, তাহলে x খানা প্রোটন আর y খানা নিউট্রন মিলে হচ্ছে নিউক্লিয়াস তৈরি করেছে। তাহলে নিউক্লিয়াসের ভর কত হওয়া উচিত, x খানা প্রোটনের ভর যোগ y খানা নিউট্রনের ভর, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে দেখা যায় কি, নিউক্লিয়ন গুলোর যে মোট ভর, নিউক্লিয়ন মানে কারা, প্রোটন আর নিউট্রনের মোট যে ভর, তার থেকে নিউক্লিয়াসের ভর একটু হলেও কম। কি বললাম, নিউক্লিয়ন গুলির মোট ভর থেকে নিউক্লিয়াসের যে ভর সেটা একটু কম। এই যে ভরের পার্থক্য, একেই বলা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। তাহলে কি ভর ত্রুটি মানে কি দাঁড়ালো, ভর ত্রুটি মানে দাঁড়ালো নিউক্লিয়নের
নিউক্লিয়ন গুলির মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। প্রোটন আর নিউট্রন যখন একত্রিতভাবে একটা নিউক্লিয়াস তৈরি করছে তখন এই যে পার্থক্য একেই বলছি আমরা ডেল্টা এম ভর ত্রুটি। ভর ত্রুটিকে ডেল্টা এম চিহ্ন দিয়ে লেখা হবে। তাহলে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস যখন গঠন হয় প্রোটন নিউট্রন নিয়ে, তাহলে কি প্রোটন নিউট্রনের ভর যা সমগ্র ভর যা তার থেকে নিউক্লিয়াসের ভর একটু কম হয়। এই ডিফারেন্সটাকে আমরা বলছি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। তো ধরো কোন একটা নিউক্লিয়াস আছে XZ, XZ হলো কোন একটা পরমাণুর নিউক্লিয়াস। তাহলে এর মধ্যে প্রোটন সংখ্যা সমান Z, নিউট্রন সংখ্যা A minus Z। এবার আমরা ধরে নিচ্ছি প্রোটনের ভর, প্রত্যেকটা প্রোটনের ভর তলায় লিখি, প্রোটনের প্রতিটি প্রোটনের ভর mp, মানটা মনে রাখি 1.0073 AMU, পাশে মানগুলো লিখে দেবো। প্রত্যেকটা প্রোটনের ভর 1.00, আমরা এটা পরে ইউজ করব। আচ্ছা, প্রতিটি নিউট্রনের ভর m নিউট্রন 1.009, এটা 73, এটা 90 এই। ওকে, এই দুটো আমাদের বলে দিয়েছে। আর এই যে X নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভর বললাম নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল। এবার আমরা এই যে ডেটাগুলো লিখে দিয়েছি, নিউক্লিয়াসের ভর তো পরিবর্তন হবে, একটা প্রোটন একটা নিউট্রনের ভর নির্দিষ্ট, তো বাকি সব কিন্তু পাল্টে পাল্টে যাবে। তো দেখি তাহলে, সুতরাং তাহলে এই যে নিউক্লিয়াস এর ক্ষেত্রে ডেল্টা এম টা থাকবে ভর ত্রুটি কত? মোট নিউক্লিয়নের ভর মানে প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। দেখি দেখো প্রোটন আছে কটা? Z খানা, প্রত্যেকটার ভর mp, তাহলে Z mp, একটার ভর mp, Z খানার ভর ZmP প্লাস নিউট্রন আছে একটা ভর mn, আছে কটা? A minus Z, A minus Z, এটা হলো মোট। কার্বন হয়ে গেল নিউক্লিয়নের গুলির ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক রূপ ভর। তাহলে নিউক্লিয়ন গুলির মোট ভর এর তুলনায় নিউক্লিয়াসের ভর সামান্য কম হয়, যতটা কম হয় তাকে আমরা বলছি ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। ওকে, এরপর তো এই ত্রুটিটা কেন? তো যুক্তি কেন ত্রুটি কেউ জানে না। প্রথম কথা, কেউ জানে না এই সেন্সে নিউক্লিয়াস কেন তার নিজের ভরকে কমিয়ে নিল সেটা তার নিজের ব্যাপার, এটাকে আমরা বলতে পারি না। কিন্তু একটা ব্যাখ্যা দিতে পারি। কি ব্যাখ্যা দিতে পারি? বলতে পারি যতখানি ভর কমে গেছে আমাদের মনে হয় নিউক্লিয়াস কেন, নিউক্লিয়নের ভর কেন নিউক্লিয়াস থেকে কম সেটা কেউ জানে না। এটা প্রকৃতি তৈরি করেছে, ল অফ নেচার। কিন্তু আমরা বলতে পারি, একটা যুক্তি আনতে পারি কি
নিউক্লিয়াসের ভর যতটা কম মানে ডেল্টা এম যত, সেই পরিমাণ ভর শক্তির তুল্যতা অনুসারে শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দিয়ে নিউক্লিয়াসের ভেতর নিউক্লিয়নগুলিকে আবদ্ধ রাখতে সাহায্য করছে। কি বললাম? যতখানি ভর ত্রুটি হয়েছে সেই ভর ত্রুটিটা কি হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে ভরটা সমতুল্য পরিমাণ শক্তিতে, দিয়ে যে শক্তিটা পাচ্ছি সেই শক্তিটাই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলিকে মানে প্রোটন নিউট্রনকে একভাবে দৃঢ়ভাবে আবদ্ধ রাখতে সাহায্য করছে। তো এটা আমাদের ব্যাখ্যা। প্রকৃতি কেন করেছে সেটা প্রকৃতি জানে, প্রকৃতির খেয়ালে এটা হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা কিন্তু আমরা করিনি কেউ। একটা যখন পরমাণু তৈরি হচ্ছে প্রাকৃতিক ভাবে, তখন কিন্তু সে নিজে থেকে করছে, আমরা করছি না। কৃত্রিম মৌলান্তর কিন্তু নয়, এটা নেচার করছে, নেচারের নিয়মে হয়েছে। কিন্তু আমরা এটাকে বলছি, এখান থেকে একটা যুক্তি আনা যেতে পারে, যে পরিমাণ শক্তি কমে গেছে, ভর যতটা হ্রাস পেয়েছে, সেই ভরটা কোথায় গেছে? শক্তিতে রূপান্তরিত হয়েছে। যে শক্তিটা কি কাজে লাগছে? আমাদের নিউক্লিয়নগুলিকে, প্রোটন নিউট্রনগুলোকে একসঙ্গে আবদ্ধ রাখতে সাহায্য করছে নিউক্লিয়াসের মধ্যে। সেই শক্তিকে বা ভর ত্রুটির যে সমতুল্য পরিমাণ শক্তিকে আমরা বলবো নিউক্লিয় বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। কাদের বাইন্ডিং করে রেখেছে? নিউক্লিয়নদের বাইন্ডিং করে রেখেছে। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। তার মানে ভর ত্রুটির সমতুল্য পরিমাণ যে শক্তি, সেটাকে আমরা বলবো বন্ধন শক্তি। তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি কি? ভর ত্রুটির সমতুল্য পরিমাণ, এটাকেই আমরা বলছি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তার মানে বাইন্ডিং এনার্জি কি লেখা হয়? বিই, বাইন্ডিং এনার্জি। দেন বাইন্ডিং এনার্জি ইকুয়ালস টু বন্ধন শক্তি সমান ডেল্টা এম ইনটু সি স্কয়ার। তাহলে বন্ধন শক্তি সমান কি? বন্ধন শক্তি সমান ভর ত্রুটি ইনটু সি স্কয়ার। তাহলে বন্ধন শক্তির উৎসই হচ্ছে ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি যতটা ভর ত্রুটি হবে সেটাই কনভার্ট হবে বন্ধন শক্তিতে, দিয়ে কি করবে? আমাদের নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর যে নিউক্লিয়নগুলি আছে তাদের একসঙ্গে আটকে রাখতে সাহায্য করবে। তো যারা স্থায়ী নিউক্লিয়াস, যাদের স্টেবিলিটি বেশি, স্থায়িত্ব বেশি, তার মানে তাদের বন্ধন শক্তি বেশি। তো সেটা আমরা একটু দেখি। তাহলে বন্ধন শক্তির উৎস হচ্ছে ভর ত্রুটি, এটা মনে রাখবে, খুব আসে তোমাদের এমপি এক্সামের জন্য, বোর্ড এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি কনসেপ্টটা তোমাদের দিচ্ছি, তোমাদের নিজেদের তো বুঝতে হবে বিষয়টা। ভর যে ত্রুটি হলো সেটা ওই কি লাভ হলো? নিউক্লিয়নগুলি একসঙ্গে থাকতে পারছে যে শক্তির প্রভাবে। তাহলে বন্ধন শক্তি থেকে তৈরি হচ্ছে ভর ত্রুটি থেকে পাওয়া যাচ্ছে বন্ধন শক্তি। সেই বন্ধন শক্তি এর প্রভাবে নিউক্লিয়নগুলি নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকতে পারে। বা উল্টো করে যদি ভাবি, একটা পরমাণুকে ভাঙতে যতখানি শক্তি বেরিয়ে আসবে নিউক্লিয়াসকে ভাঙলে, সেটাই হলো তার বন্ধন শক্তি। আচ্ছা, এবার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেশি হলে মানে কি? 8 মেগা ইলেকট্রন ভোল্ট এর কাছাকাছি
বেশি মানে কি 8 MeV এর কাছাকাছি হলে নিউক্লিয়ন পার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি যদি আমি হিসাব করে দেখাবো তোমাদের, আউট অফ সিলেবাস হলেও শিখিয়ে দেবো, শিখতে হবে। 8 MeV কাছাকাছি হলে সেই সকল নিউক্লিয়াস স্থায়ী হয়। নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জির উপর। তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যার যত বেশি হবে তার ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে, তার স্থায়িত্ব তত বেশি হবে। আমরা একটা উদাহরণে চলে যাই। একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা দেখানোর চেষ্টা করো। ধরো লিথিয়াম 3 এ নিউক্লিয়াসের ভর বলে দিয়েছে 7.016 কিউ বা mU। mU লিখে তোমাদের বুঝতে শুরু, আমি একদম ইজি ওয়েতে দেখাচ্ছি। আমাদের উদ্দেশ্য কি, লিথিয়ামের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত, এটা কি স্থায়ী না অস্থায়ী সেটা আমরা একটু বিচার করি। এটা ক্যালকুলেটরটা নিয়ে আসতে হবে। আমরা লিথিয়ামের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করতে চলেছি, সেখান থেকে এর স্থায়িত্ব বিচার করতে চলেছি। দেখি পারা যায় কিনা, কত আসে। দেখো লিথিয়ামের নিউক্লিয়াসের ভর বলে দিয়েছে 3টে প্রোটন আছে, তার ডেল্টাটা বার করো। 3টে প্রোটন 4টে নিউট্রন, তাহলে 3টে প্রোটনের ভর 3 into 1.0073 আগে লিখে দিয়েছি। 4টে নিউট্রন 4 into 1.0090 মাইনাস নিউক্লিয়াসের ভর 7.016, এটা হলো ভর। এত AMU দেখা যাচ্ছে, ক্লিয়ার? ভেরি গুড। একটু ক্যালকুলেশনটা করে নিই। তাহলে আমাদের কাছে কত, 3 into 1.0073 প্লাস 4 into 1.0090, যেটা হলো মাইনাস 7.016। এটা আছে 0.04 0.0419, তাহলে এটা হলো ভর ত্রুটির মান লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে। লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াসে ভর ত্রুটির মান হলো 0.0419। তাহলে বাইন্ডিং এনার্জি কত হবে, দেখো 1 MeV থেকে কত শক্তি পাই, 931 MeV। তাহলে এত MeV থেকে কত শক্তি পাবো, গুণ 931। তাহলে বন্ধন শক্তি কত হলো, মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আচ্ছা একটু বলে নিই, আমি তখন লিখেছিলাম বন্ধন শক্তি সমান ডেল্টা এন ইনটু সি স্কয়ার, লিখেছিলাম তো। কিন্তু এখানে দেখো আমি সি স্কয়ার দিয়ে গুণ করিনি। কেন করিনি, যদি ভর ত্রুটিটা গ্রাম কেজিতে হিসাব করি তখন সি স্কয়ার দিয়ে গুণ করব। আর যেহেতু এটা এমইউ তে করেছি, আমরা প্রথমেই তো 1 এমইউ সমান কত শক্তি বার করে ফেলেছি, তার সেই জন্য এইটা সহজ প্রক্রিয়া বলে আমরা এমইউ থেকে একদম এমইউ তে চলে যেতে পারছি। তাহলে কত বের হলো, 39 বন্ধন শক্তি। তাহলে কখন সি স্কয়ার দিয়ে গুণ হবে, যখন ভর ত্রুটিটা থাকবে গ্রাম বা কেজি এককে। ঠিক আছে, তাহলে বন্ধন শক্তি বের হলো 39। তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি তাহলে কত বের হলো, সুতরাং নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সমান তাহলে বের হবে, লেখা আছে এখানে লিখলাম লিথিয়াম 3 সাথে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেরিয়ে গেল। কটা নিউক্লিয়ন আছে, 7খানা। তাহলে 39 বাই
পার নিউক্লিয়ন। তো 39 divided by 7 approximately 5.6 5.57 আছে 5.6 দেখতেই পাচ্ছেন এটা খুব একটা স্থায়ী নয়। 8 এর কাছাকাছি হলে স্থায়ী হয় না। 8 এর কাছাকাছি হলে সেটাকে আমরা স্থায়ী নিউক্লিয়াস বলে রাখতে পারি। ঠিক আছে, তো মোটামুটি যাদের ভর সংখ্যা 50 থেকে 80 এর মধ্যে তাদের ক্ষেত্রে আমাদের বন্ধন শক্তিটা বেশি হয়। মনে রাখবেন উদাহরণ দিয়ে রাখি, আয়রন, কোবাল্ট আর নিকেল উদাহরণ হিসেবে বলে রাখছি। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে বার করলাম, আর মনে রাখবো আয়রন, কোবাল্ট, নিকেল এদের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সর্বোচ্চ মানটা কত 8.8 প্রায় MeV পার নিউক্লিয়ন। সবচেয়ে বেশি হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেলে। যদি আমরা বন্ধন শক্তির সঙ্গে ভর সংখ্যা দিয়ে ভর সংখ্যা দিয়ে এটা খুব একটা লাগবে না গ্রাফে, তাও শিখিয়ে রাখছি। এদিকে বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বন্ধন দিয়ে যদি করি তাহলে ঠিক এরকম একদম হাইড্রোজেন দিয়ে শুরু হবে, হিলিয়ামের একটু বেশি হয়। এই 8 যে এটা কিন্তু 8 ধরি, এটা একটু নামাই, হিলিয়ামের 7.5 মতন হয়। তাহলে লিথিয়াম কমে গেল, আস্তে আস্তে বাড়তে বাড়তে এই হাইয়েস্ট পিক পয়েন্টটাই হচ্ছে 3 জন থাকে। আয়রন, কোবাল্ট, নিকেল ওই জায়গা থাকে। এটাকে কিছুক্ষণ চলে গিয়ে আস্তে আস্তে নেই এইভাবে চলে আরো বাড়াতে হবে। হাইড্রোজেন, এটা হলো হিলিয়াম, এটা লিথিয়াম, এই হাইয়েস্টটাই হচ্ছে 8.8 বাইন্ডিং এনার্জির সঙ্গে ভ্যারিয়েশনটা ভর সংখ্যা মোটামুটি আমাদের 50 থেকে 80 এদের মধ্যে যেগুলো হয় তারা একটু বাইন্ডিং এনার্জি একটু বেশি বেশি হয়। তো আমাদের এই কটা মনে রাখতে হবে, যে কটা বললাম কয়েকটা ছোট ছোট জিনিস। ভ্যারিয়েশনটা আমি দেখিয়েছি গ্রাফে, একটু ক্লোজ করলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই হচ্ছে বন্ধন শক্তি, ভর ত্রুটি সম্পর্কে আলোচনা। এরপর তোমাদের যেটা আলোচনার বিষয়বস্তু আছে সেটা হচ্ছে আমাদের পারমাণবিক বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়ার বিষয়টা একটু আলোচনা করতে হবে। সেটা দেখার জন্য আমরা চলে আসি আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে যাব। আমাদের ছোট ছোট কয়েকটা টপিক আর বাকি। নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। তো যেগুলো নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন বিক্রিয়া আমরা এবার বলবো। এটা হচ্ছে আমার নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। তো বিভাজন কেন হয়? যেগুলো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, যারা ভারী, ইউরেনিয়াম যে আইসোটোপগুলো আছে, প্রকৃতিতে তো মোটামুটি ইউরেনিয়াম অবধি হলো প্রাকৃতিক মৌল বেশি পাওয়া যায়, তার পরবর্তীগুলো ইউরেনিয়ামত্ব মৌলগুলো তো কম কম পাওয়াই যায় না। তো যাই হোক, তো যেগুলো ভারী মৌল আছে তাদের বন্ধন শক্তি খুব কম হয়। তো তারা স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য ভেঙে যেতে পারে যদি কোনো কণা দিয়ে তাকে আঘাত করা হয়। কি বললাম? যদি কোনো কণা দ্বারা ভারী মৌলের নিউক্লিয়াসকে আঘাত করি, সেটা ভেঙে গিয়ে দুটো বা তার বেশি পরমাণু নিউক্লিয়াসে পরিণত হবে এবং সেই সঙ্গে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন করবে, বেশ কিছু পরিমাণ শক্তি। এটাকেই বলা হচ্ছে বিভাজন। তাহলে বিভাজনের উদ্দেশ্য কি? ভারী মৌলগুলো অস্থায়ী কারণে
তাদের বন্ধন শক্তি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কম হয়, তো সেটা বৃদ্ধি করার জন্য এটা অপেক্ষাকৃত হালকা মৌলের পরমাণুতে রূপান্তরিত হচ্ছে ভেঙে গিয়ে। এটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন। বিভাজনে যে প্রাপ্ত শক্তি সেটা বেশ বড়, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 200-র কাছাকাছি প্রচুর শক্তি পাওয়া যায়। ঠিক আছে, আমরা এবার বিক্রিয়াটা দেখবো। একটু পিছিয়ে দিই ক্যামেরাটা। ইউরেনিয়ামকে টার্গেট 92-235, এটা হলো টার্গেট। এটাকে আমরা একটা নিউট্রন কণা দ্বারা আঘাত করব। প্রক্ষেপক নিউট্রন কণা দ্বারা আঘাত করব। এই নিউট্রন কণাকে বলা হচ্ছে তাপীয় নিউট্রন বা ধীর গতি শক্তি সম্পন্ন দেখা যাচ্ছে ঠিকঠাক বা নিউট্রন। এর শক্তি 10⁻² ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, খুব কম। ধীর গতি শক্তি সম্পন্ন আমার নিউট্রন কণা, এটাকে আমরা বলছি তাপীয় নিউট্রন। আঘাত করলে কি হয়, এই নিউট্রনটার মধ্যে ঢুকে গিয়ে খেয়ে নেয়, খেয়ে নিয়ে একটা অস্থায়ী নিউক্লিয়াস পরিণত হয়। দেখো ভালো করে দেখে নাও, 235 থেকে 34, 92 একজন মিলে নিচটা 92 থাকবে। এটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী নিউক্লিয়াসে পরিণত হলে, অস্থায়ী হলে স্থায়িত্বের জন্য নিজে থেকে ভেঙে গিয়ে ছোট পদ্ধতিগুলো কি কি উৎপন্ন করবে? বেরিয়াম, ক্রিপ্টন আর নিউট্রন। উচ্চ গতি শক্তি সম্পন্ন বেরিয়াম, ক্রিপ্টন আর নিউট্রন উচ্চ গতি সম্পন্ন। এটা হলো 56, এটা 36, 141, 92, এটা 3 প্লাস কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটবে কিউ। কিউ ভ্যালু বলা হয়, যতটা শক্তি বেরোয় তাকে কিউ ভ্যালু বলে, প্রায় 200 MeV। তাহলে এই হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটা উদাহরণ। তাহলে কি করলাম? তাপীয় নিউট্রন বা যার শক্তি 10⁻² ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটা নিউট্রন কণা দ্বারা ইউরেনিয়ামকে টার্গেট করে, তাহলে ইউরেনিয়ামটা এখানে টার্গেট করে এটাকে আঘাত করলাম, এইটার সঙ্গে জুড়ে গিয়ে একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করলো, যৌগিক নিউক্লিয়াস বলে কম্পাউন্ড নিউক্লিয়াস। অস্থায়ী প্রকৃতির কম্পাউন্ড নিউক্লিয়াস বা যৌগিক নিউক্লিয়াসে পরিণত হলো, সে নিজে থেকে ভেঙে গিয়ে স্থায়িত্ব বৃদ্ধির জন্য হালকা, আর এটা হচ্ছে উচ্চ গতি শক্তি সম্পন্ন। এই নিউট্রন যেগুলো হলো সেগুলো উচ্চ গতি শক্তি সম্পন্ন নিউট্রন কণা দ্বারা কণা উৎপন্ন করলো 3টে। তো এই নিউক্লিয় বিভাজন পরীক্ষাটা করেছিলেন জার্মান বিজ্ঞানী ওলাহান এবং স্ট্যাটম্যান। করেছিলেন হচ্ছে কি কোন বিজ্ঞানী? অটোহান আর হচ্ছে বিজ্ঞানী স্ট্যাটম্যান। এই দুজন বিজ্ঞানী মিলে আমাদের
এই নিউক্লিয় বিভাজন পরীক্ষাটা করেছিলেন। তো এই যে উচ্চ গতিশক্তি সম্পন্ন নিউট্রনগুলো হলো, এই নিউট্রনগুলোকে আবার কাজে লাগানোর জন্য এদের শক্তিটাকে কমানোর জন্য ব্যবহার করা হয় মডারেটর। মডারেটর হিসেবে ব্যবহার করা হবে ভারী জল বা গ্রাফাইট স্তম্ভের ভেতর দিয়ে পাঠানো হবে। মডারেটর কি করবে? এটার শক্তিটা কমিয়ে, এনার্জিটাকে কমিয়ে দিয়ে এটাকে তাপীয় নিউট্রনে পরিণত করবে, যেটার সাহায্যে আমরা আবার পুনরায় নিউক্লিয় বিভাজন ঘটিয়ে ফেলতেই পারি। এটাই হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় আমি দেখিয়ে দিয়েছি, মোটামুটি 200 কাছাকাছি শক্তি উৎপন্ন হয়, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এখানে আমাদের উৎপন্ন শক্তি সম্পর্কে আলোচনা করে দিলাম। তো মডারেটরের ভেতর দিয়ে পাঠালে সেটা আবার তাপীয় নিউট্রনে পরিণত হলো। তো তাপীয় নিউট্রনে পরিণত হলে তো তাপীয় নিউট্রনগুলোকে আমরা আবার কাজে লাগাতে পারি, কাজে লাগিয়ে আবার নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে পারি। ঠিক আছে, তো এইভাবে চলে আসছে আমাদের। দেখো তাহলে একটা নিউট্রন নিয়ে আমরা যখন করলাম পেলাম 3টে নিউট্রন, 3টে নিউট্রন থেকে আবার 3টে, তাহলে চেন ওয়াইজ প্রতিবার 3 গুণ করে বেড়ে যাচ্ছে। মানে একটা আঘাত করলে 200 ইভি মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পেলাম বা কিছু পরিমাণ শক্তি পেলাম। ঠিক আছে, আবার সেখান থেকে 3টেকে যদি কাজে লাগাই তো প্রতিবার এই 3 গুণিতক করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে 3 গুণিতক করে এক ধাপ থেকে পরবর্তী ধাপে চলে যাচ্ছি, দিয়ে এইভাবে আমাদের চলে আসছে চেন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। তো এই একটা নিউট্রন থেকে 3টে পেলাম, 3টে থেকে আবার 9টা পাবো। তো এই যে প্রতিবার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এনার্জিটা এবং নিউট্রনের সংখ্যা বা এনার্জি যে বেড়ে যাচ্ছে, এইভাবেই তৈরি করা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। ঠিক আছে, শৃঙ্খল বিক্রিয়া কি? তাহলে একটা থেকে 3টে পেলাম, মডারেটরের সাহায্যে তাদের আবার তাপীয় নিউট্রনে পরিণত করে আবার নিউক্লিয় বিক্রিয়া করতে বারবার ধাক্কা লেগে গেল। তো এইভাবে আমার শৃঙ্খল বিক্রিয়া 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27 প্রতিবার মাল্টিপ্লাই হচ্ছে। একটা দিয়ে পেলাম 200 প্লাস 3টে নিউট্রন, 3টে থেকে পাবো আবার 600 প্লাস 9টা, 9 থেকে পাবো 18। দেখো শক্তিটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, প্রতিবার 3 গুণ করে বেড়ে যাচ্ছে। তো এইভাবে বুঝতেই পারছি আমাদের নমুনার পরিমাণটা, মানে ইউরেনিয়ামের পরিমাণটা, টার্গেটের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু একটা বিপুল পরিমাণ শক্তি খুব কম সময়ে উৎপন্ন হতে পারে। তো এইভাবেই শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়। ঠিক আছে, তো শৃঙ্খল বিক্রিয়ায় মডারেটর হিসেবে পেলাম হচ্ছে আমরা কি পেলাম? মডারেটরের কাজ করলো ভারী জল এবং গ্রাফাইট স্তম্ভ। এছাড়াও আমাদের বেশ কিছু ছোট ছোট প্রশ্ন হয়, যেমন ধরো একটাকে বলা হচ্ছে আমাদের নিয়ন্ত্রক দণ্ড বা কন্ট্রোল রড। এখানে কন্ট্রোল রড বলে একটা জিনিস থাকে, এটা মনে রাখবো। নিয়ন্ত্রক দণ্ড বা কন্ট্রোল শর্ট কোশ্চেন আসে রড হিসাবে ক্যাডমিয়াম দণ্ডকে ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম দণ্ড কন্ট্রোল রড কে ব্যবহার করা হয় নিউট্রন এই শৃঙ্খল বিক্রিয়াকে যে কন্ট্রোল করছে, জ্বালানিটাকে ফুয়েলটাকে, সেটাকেই বলা হচ্ছে আমাদের কন্ট্রোল রড। তো নিয়ন্ত্রণ করার জন্য আমরা কন্ট্রোল রড বা ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহার করতে পারি। এইগুলি ব্যবহার করা প্রধানত হয়ে থাকে। এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে। তো এরপর চলে আসছে নিউক্লিয়ার ফিশন। ফিশনটা হলো ফিউশন, এবার মানে সংযোজন, নিউক্লিয়
সংযোজন বিক্রিয়া। তাহলে এখান থেকে দুটো শর্ট, একটা হচ্ছে কন্ট্রোল রড হিসাবে কি ব্যবহার করা হয়, নিয়ন্ত্রক দণ্ড, ক্যাডমিয়াম বা বোরন, আর একটা কি বলে দিলাম মডারেটর হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইট এবং ভারী জল। এরপর চলে আসছি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এটা বেশি শক্তিশালী বিয়োজনের থেকে, কিন্তু শুরু করতে গেলে শক্তি লাগে। শক্তি সাপ্লাই করার জন্য আগে মনে রাখবো নিউক্লিয় সংযোজন করার আগে বিয়োজন করে নেওয়া হয়। বিয়োজন করার পর যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিকে কাজে লাগিয়ে সংযোজন শুরু করতে হয়। সেই জন্য আগে সংযোজন ঘটাতে গেলে আগে অবশ্যই নিউক্লিয় বিয়োজন বা বিভাজন ঘটিয়ে নিতে হবে। শর্টকাট কোশ্চেন আছে। তাহলে কি এটা ঘটানোর জন্য আগে নিউক্লিয় বিভাজন ঘটিয়ে নেওয়া দরকার। কারণটা কি? কারণ বিভাজন করাতে, সংযোজন করতে গেলে যে পরিমাণ শক্তি দরকার সেটা কোনো সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যাবে না। সেই কারণে সেই শক্তি একমাত্র নিউক্লিয় বিভাজনের থেকেই আমরা পেতে পারি। তাহলে আগে বিভাজন ঘটাও, ঘটিয়ে একবার সংযোজনকে শুরু করে দাও, একটু এনার্জি দিয়ে দাও, তারপর সে নিজে থেকেই বিক্রিয়াটাকে কন্টিনিউ করবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন। তো নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে যে হালকা মৌলের পরমাণু নিউক্লিয়াস গুলো হয়, হালকা মৌল, যেমন ধরো 4টে হাইড্রোজেন মিলে 4টে প্রোটিয়াম মিলে একটা হিলিয়াম করলো, আর দুটো পজিট্রন করলো, প্লাস কিছু পরিমাণ এনার্জি। 4টে হাইড্রোজেন জুড়ে গিয়ে, এটা হলো পজিট্রন, আমাদের প্রোটিয়াম, 4টে প্রোটিয়াম জুড়ে গিয়ে উৎপন্ন করলো কি একটা হিলিয়াম, আর তার সঙ্গে উৎপন্ন করলো পজিট্রন। E+1 উপরে দিল, ইলেকট্রন হলে -1 হয়, প্লাস এনার্জি। এখানে কি দেখলাম, 4টে হিলিয়াম, সরি 4টে হাইড্রোজেন বা প্রোটিয়াম জুড়ে গিয়ে উৎপন্ন করলো কি একটা আমাদের হালকা মৌলের পরমাণুগুলো জুড়ে যাচ্ছে, কি একটা ভারী মৌলের পরমাণুতে পরমাণু নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তো এই প্রক্রিয়ায় হচ্ছে যেমন 4টে হাইড্রোজেন জুড়ে গিয়ে একটা হিলিয়াম তৈরি করলো, দুটো আমাদের প্রোটিয়াম পজিট্রন তৈরি করলো, এবং তার সঙ্গে বেশ কিছু পরিমাণ শক্তি আমাদের দিল। মোটামুটি এই যে শক্তির মানটা, এই শক্তির মানটা 27.5 MeV, 27.5 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি এই শক্তির মানটা হয়। অনেক জায়গায় 26.7 থাকে, যেটা লিখবে 26 থেকে 27, শুধু 27 লিখে রাখা ভালো, প্রায় 27। তোমাদের যদি বইতে থাকে তোমরা সেটা অবশ্যই ফলো করতে পারো। ঠিক আছে? তো এটাই একটা एग्जांपल পেলো। তারপরে ধরো দুটো ডয়টেরিয়াম মিলে একটা হিলিয়াম উৎপন্ন করলো, ধরো দুটো ডয়টেরিয়াম মানে H12 প্লাস H12 মিলে একটা হিলিয়াম তৈরি করলো, হিলিয়াম আইসোটোপ, প্লাস একটা নিউট্রন উৎপন্ন করলো, প্লাস কিছুটা শক্তি, মোটামুটি 3.25 মতন MeV শক্তি উৎপন্ন। एग्जांपल 1, দুটো ডয়টেরিয়াম মিলে একটা হিলিয়াম তৈরি করলো, আর তার সঙ্গে উৎপন্ন করলো একটা নিউট্রন আর কিছু পরিমাণ শক্তি দিল। এছাড়াও হয় এই দুটো মিলে তো এরকম হতে পারতো, ধরো H12 প্লাস H12, তার সঙ্গে দেখো এটা হিলিয়াম 2 তার সঙ্গে কিছু পরিমাণ শক্তি দিল, এটা 17
মেগা ইলেকট্রন 17.something একটা মেগা ইলেকট্রন ভোল্ট বোধন শক্তি আমরা এখানে পেতে পারি। 17 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি প্রায় লিখে রাখলাম 17.5 এমবিভি। ঠিক আছে, তো এই যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম, এই বিক্রিয়াগুলো তোমরা ভালো করে দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া প্রত্যেকটা। এটা নিউক্লিয় বিভাজনের সংযোজনের ক্ষেত্রে এই বিক্রিয়া আমরা সেটা দেখি। ঠিক আছে, তো সূর্যের মধ্যে আমাদের এই বিক্রিয়াগুলো, এটা হলো সূর্যের মধ্যে বিক্রিয়াটা, আমাদের বইতে দেখবে আছে। এটা সূর্যের মধ্যে সূর্যের যে বিপুল পরিমাণ শক্তি উৎস কি নিউক্লিয় সংযোজন। সূর্যের মধ্যে সংঘটিত সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়াটা হচ্ছে সূর্যের মধ্যে ঘটে। আমাদের তাহলে নিউক্লিয় চুল্লিতে হয় বিভাজন, সূর্যের মধ্যে হয় আমাদের সংযোজন, এটা আমরা দেখলাম। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের। এছাড়াও আমরা বলতে পারি হাইড্রোজেন বোমার যে উৎপন্ন হয়, পারমাণবিক বোমার ক্ষেত্রে হলো বিভাজন। হ্যাঁ, যেমন একটা দেখলাম, এটা কোথায় হয় হাইড্রোজেন বোমার মধ্যে, কিন্তু হাইড্রোজেন গুলো জুড়ে গিয়ে হাইড্রোজেন বোমার মধ্যে সংযোজন হয়, সূর্যের মধ্যে হয়। আর পারমাণবিক বোমার ক্ষেত্রে বিভাজন। পারমাণবিক বোমা যেটা হয়, পরমাণু বোমা, সেখানে হচ্ছে বিভাজন বিক্রিয়া হয়। ঠিক আছে, শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে প্রত্যেকটা পার্ট। হাইড্রোজেনের ক্ষেত্রে সংযোজন, বোমাটা হলো সংযোজন। আচ্ছা, সূর্যের মধ্যে হচ্ছে বিভাজন। কোনটা হয় সূর্যের মধ্যে? 1 নম্বরটা সূর্যের মধ্যে সংঘটিত হয়। আচ্ছা, তাছাড়া উদাহরণগুলো দেওয়া থাকে। তো এই হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন বিভাজন। তো নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে হবে। কেন হবে? কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া শুরু করতে হলে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন। সেই শক্তি সাধারণ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় না। মোটামুটি 10⁷ কেলভিন অ্যাপ্রক্সিমেটলি, একদম টেম্পারেচার দরকার, উচ্চ উষ্ণতা দরকার। সেই উষ্ণতা তৈরি হতে পারে শুধুমাত্র বিভাজনের দ্বারাই। এই কারণে নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন আমার ঘটাতে হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত বিষয়গুলো। এর মধ্যে বন্ধন শক্তি, নিউক্লিয় বন্ধন শক্তি, ভর ত্রুটি কাকে বলে দিয়েছি। তোমরা বইতে সাহায্য নেবে, বইয়ের অংশগুলো। আর অবশিষ্ট যা থাকলো, এই চ্যাপ্টারে আর কোনো টপিক বা বিষয় আলোচনার মতো নেই, তো আমি আজকে এখানেই শেষ করব। তো তোমাদের বলছি, তো এই দুটো ভিডিও খুব ভালো করে ফলো করো, নিউক্লিয়ার পরমাণু নিউক্লিয়াসের পার্ট 1 আর পার্ট 2। তাহলে আশা করি তোমাদের যে প্রশ্ন জানার আছে সেগুলো তোমরা জেনে যাবে, এবং প্রয়োজনীয় যদি তোমাদের কোনো রেফারেন্স বই থাকে সেখানে প্রয়োজন মতো কোনো প্রশ্ন বা যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, ইউটিউবে যে লিঙ্ক আছে তার নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। আর এটাই তোমাদের বলার থাকলো। আর অবশ্যই আর একটা জিনিস, ভিডিওগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। এটা কিন্তু যদি জানাও তাহলে আমার ভালো লাগবে। আর এরপরে আমরা চলে যাব অন্য চ্যাপ্টারে। আমরা এরপর ধাতুবিদ্যা, জৈব রসায়নগুলোতে চলে যাব। তো আমাদের এখন তো লকডাউন চলছে, এখন অনেক বাকি, স্কুল কবে খুলবে এখনো জানা যাচ্ছে না। তো দেখা যাক। তো তোমরা ভালো করে এগিয়ে যাও, আমিও আমার মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা ভালো করে পড়ো। আজকে অবধি থাকলো, আমার পরের দিন দেখা হবে।